বকুলের চুলের মুঠি ধরে টানতে টানতে তার ঘর থেকে বের করে এনে ফ্লোরে ফেলে দিয়ে লাঠি দিয়ে অমানুষের মতো পেটাতে লাগলো তার সৎ মা। বকুল প্রথম দিকে কিছুটা হাহাকার করলেও একসময় চুপ হয়ে গেল। কষ্টগুলো যেন তার গায়ে সয়ে গেল। দীর্ঘ 17 বছর থেকে তো কম কষ্ট সহ্য করছে না, আর একটু না হয় করলো। দীর্ঘ সময় ধরে বকুলের উপর এই অমানবিক অত্যাচার চালিয়ে অবশেষে ক্ষান্ত হলেন আতিফা বেগম। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে শুরুতেই কিছু বিশ্রী গালি দিয়ে বললেন, একদম মায়ের মতো দুশ্চরিত্র হয়েছিস। ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? আমার ভাইপোকে নিজের রূপ দেখিয়ে পাগল করতে চাস, যেভাবে তোর মা আমার স্বামীর মাথা খেয়েছিল। বকুলের জায়গায় অন্য কেউ হলে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণের যুক্তি দিত, কিন্তু বকুল সেটা করে না, কারণ সে জানে এই বাড়িতে তার কোনো যুক্তি চলে না। তার মুখ থেকে বের হওয়া সব থেকে বড় সত্যিটাও এখানে মিথ্যে। তাই আর অযথা কোনো পরিশ্রম করল না সে। আতিফা বেগম আর কিছু বলতে যাবেন এমন সময় সেখানে চলে আসলো আতিফা বেগমের 15 বছর বয়সী মেয়ে আনহা। আনহা এসে ফ্লোরে পড়ে থাকা বকুলকে টেনে তুলল, নিজের মায়ের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, তুমি আবারও আপুর গায়ে হাত তুলছ আম্মু? তোমায় না কতবার বলছি আমার আপুর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন আতিফা বেগম। বলে উঠলেন, এই যে এসে গেছেন একজন, আমার পেটের মেয়ে হয়ে আমার বিরোধিতা করতে তো লজ্জা করে না? কিসের এত আপু আপু করছিস? নিজের মায়ের থেকে সৎ বোনকে বেশি আপন মনে করছিস? আমি কি সাধে ওকে মারছি? অন্যায় করেছে সেই জন্যই। আমার বকুল আপু কোনো অন্যায় করতে পারে না, আমি কখনোই সেটা বিশ্বাস করব না। তাহলে কি তোর আশরাফ ভাইয়া মিথ্যে বলছে? আশরাফ নিজে আমায় বলছে যে, আম্মু থেমে যাও, তোমার ওই দুশ্চরিত্র লম্পট ভাইপোর ব্যাপারে কোনো কথাই আমি শুনতে চাই না। ওর কথায় তুমি বকুল আপুর উপর এত অত্যাচার করছো ভাবতেও তো আমার কেমন জানি লাগছে। মানে তোমার শুধু অজুহাত দরকার, তাই না? যে কোনো একটা অজুহাত পেলে আমার আপুর উপর এমন অমানবিক অত্যাচার করবে। আনহা, খুব আপু আপু করছিস সৎ বোনের প্রতি এত মায়া? একদিন দেখবি এই বকুল তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নিয়ে যেভাবে ওর মা আমার সব কিছু কেড়ে নিয়েছিল। নিজের মায়ের ব্যাপারে এসব কথা আর সহ্য করতে পারে না বকুল। তাই তো কান্নারত স্বরে বলে, আমার আম্মু আপনার থেকে কিছু কেড়ে নেয়নি, আমার আম্মু এমন ছিলেন না। আতিফা বেগম এগিয়ে এসে বকুলের মুখ চেপে ধরে বলল, তোর মা কেমন ছিল সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমার স্বামীর, কিন্তু বিয়ের প্রথম 5 বছর আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আর সেই সুযোগ ব্যবহার করে তোর মহার মা আমার স্বামীর সাথে পরকীয়া করে তোর মতো জারজ বাচ্চার জন্ম দেয়। কিন্তু কথায় আছে না, পাপ বাপকে ছাড়ে না। এই পাপের ফল হিসেবে তোর মা ক্যান্সার নামক মরণ রোগে আক্রান্ত হয়। তবে মরতে মরতেও আমায় শান্তি দিল না। তোর মতো আপদকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেল। শুধুমাত্র আমার স্বামীর অসহায় মুখের দিকে তাকিয়ে তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিচ্ছি, না হলে। বকুল দমে যায়। ছোটবেলা থেকে এসব কথা শুনে বড় হয়েছে সে, কিন্তু জন্মের পর 7 বছর তো সে তার মায়ের কাছে ছিল। সে দেখেছে তার মাকে জীবনের শেষ দিন অবধি লড়াই করে যেতে। তার মা কতটা আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন। নিজের মৃত্যুর আগে অবধি তিনি বকুলের জৈবিক পিতা আফজাল শেখের সাথে যোগাযোগ করেনি, আতিফা বেগমের সংসার ভাঙতে চাননি। কিন্তু শেষ জীবনে যে আর তার কোনো কিছু করার ছিল না। শুধুমাত্র নিজের মেয়ের জন্য তিনি বাধ্য হয়েছিলেন বকুলের কাছে হাত পাততে। মৃত্যুর আগে বকুলের দায়িত্ব দিয়ে যান আফজাল শেখকে। আফজাল শেখও দায়িত্ববোধ এড়াতে পারেননি। কোথাও না কোথাও তার মনে অনুশোচনা ছিল, সে কারণে বকুলের দায়িত্ব নিতে তিনি কার্পণ্য করেননি। নিজের জীবনে ঝামেলা তৈরি হবে জেনেও বকুলকে নিজের সংসারে নিয়ে এসেছেন, যতটা পেরেছেন আগলে রেখেছেন। এখনও আফজাল শেখের উপস্থিতিতে বকুলের গায়ে ফুলের টোকাও দিতে পারেন না আতিফা বেগম। আতিফা বেগম কোনো কথা না বলে স্থান ত্যাগ করলেন। তিনি চলে যেতে আনহা বকুলকে জড়িয়ে ধরে বললেন, তুমি চিন্তা করো না আপু, আমি তোমার পাশে আসছি, সব সময় তোমার পাশে থাকবো এভাবে। বকুল সামান্য অস্বস্তি পায় আনহার কথায়। আনহা এবার বকুলকে আলিঙ্গন মুক্ত করে জিজ্ঞাসা করে বলে, আপু তুমি সত্যি করে বলো তো, কি হয়েছিল আজ?
আনহার কথা শুনে বকুলের মনে পড়ে যায় কিছু সময় আগের স্মৃতি। সে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমি রান্নাঘরে সকলের জন্য চা বানাচ্ছিলাম, এমন সময় আশরাফ ভাই রান্নাঘরে এসে আমার হাত ধরে টান দেয়। আমি ভয়ে ওনার দিকে গরম চা ছুঁড়ে মারি। এরপর ওনার চিৎকার শুনে তোমার মা ছুটে আসে আর উনি আমার নামে মিথ্যে অভিযোগ দেন। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওনার দিকে চা ছুঁড়ে মারিনি। বলতে বলতে বকুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আনা বলে, আপু, এভাবে কেঁদো না। তুমি কোনো ভুল কাজ করনি। আমি ওখানে উপস্থিত থাকলে তো ওই আশরাফকে জানে মেরে দিতাম। ওকে নিজের কাজিন ভাবতে আমার ঘেন্না লাগে। পাক্কা লম্পট একটা। এসব জানোয়ারের এভাবে শায়েস্তা করা উচিত। কিন্তু আম্মু তো কখনো তার প্রিয় ভাইপোর দোষ দেখবে না। আমি দেখছি কি করা যায়। বলে আনহা সামনের দিকে পা বাড়াতে নিবে, এমন সময় বকুল তাকে থামিয়ে দিয়ে বলে, এমনিতেও অনেক অশান্তি হয়েছে, তুমি আর নতুন করে কিছু বলো না। কি বলছো তুমি আপু? এভাবে ছেড়ে দিলে ওই আশরাফ আরও মাথায় উঠবে। এবার ওকে আমি একটা শিক্ষা দেবই। তুমি অত ভয় পাও কেন ওকে? ও কিছু করতে পারবে না। একটু সাহসী হওয়ার চেষ্টা করো। কাল থেকে তুমি আমার সাথে ক্যারাটে শিখতে যাবে। মেয়েদের আত্মরক্ষার জন্য এসব শেখা প্রয়োজন। বকুল মলিন হেসে বলে, যতই ক্যারাটে শিখি না কেন, মেয়ে হয়ে কখনো কি পুরুষের সাথে গায়ের জোরে পেরে উঠবো? আপু, তুমি বুঝছো না ব্যাপারটা। ক্যারাটে শিখলে তোমার মনে সাহস ও আত্মবিশ্বাস তৈরি হবে। তবে তুমি এখনকার মতো নিজেকে দুর্বল ভাববে না। আমি জানি ছোট থেকে মায়ের অত্যাচার অপমানে তুমি যেভাবে একটা ট্র্যাজিক শৈশব কাটিয়েছ, তাতে তোমার পক্ষে নিজের হয়ে আওয়াজ তোলা কঠিন। বাট ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার হয়ে আওয়াজ তোলার জন্য। এই আশরাফকে এবার আমি এমন শিক্ষা দিব যে আর কোনো জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। বলে আনহা চরম রাগে সামনের দিকে ছুটতে থাকে। আর বকুল হতাশা চোখে তার দিকে তাকিয়ে বলে, না জানি ও আবার কোন ঝামেলায় জড়িয়ে পড়ছে। আমার জন্য সবটা হয়েছে। আনহার মা ঠিকই বলে, আমি হয়তো এই পরিবারের সব সমস্যার জন্য দায়ী। তুমি আমায় কেন একা রেখে চলে গেলে আম্মু? বলে বকুল নিজের চোখের জল মুছে আনহার পিছনে ছুট লাগায়। বকুল ভয়ে ভয়ে আনহার পেছন পেছন যেতে লাগলো। এদিকে আনহা সোজা উপস্থিত হলো ডাইনিং টেবিলে, যেখানে আশরাফ পরম আয়েসে সবেমাত্র চিকেন লেগ পিস কামড় দিতে নেবে। এমন সময় আনহা এসে লেগ পিসটা আশরাফের হাত থেকে কেড়ে নিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আশরাফের গালে। আশরাফ একদম কিংকর্তব্যমূঢ় হয়ে তাকিয়ে রইল আনহার দিকে। সে বুঝতে পারছে না এসবের মানে কি, তাই অবাক চোখে বকুলের দিকে তাকায়। বকুল গর্জে উঠে বলে, লজ্জা করে না আপনার? দুশ্চরিত্রের লোক কোথাকার! একটা মেয়েকে এত বাজেভাবে অপমান করে, আবার এখানে গান্ডে পিন্ডে গিলতে বসেছে, নির্লজ্জ ছোট লোক। আতিফা বেগম পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি গিয়ে নিজের মেয়েকে বললেন, এসবের মানে কি আনহা? তোর সাহস কী করে হলো আশরাফের গায়ে হাত তোলার? এক্ষুনি ক্ষমা চাও ওর কাছে। ক্ষমা? ক্ষমা আমি না, তোমার প্রিয় ভাইপো চাবে বকুলাপুর কাছে। আশরাফ উঠে দাঁড়িয়ে প্রবল ক্রোধ নিয়ে আতিকা বেগমের দিকে তা বলল, ফুপু, তোমার মেয়েকে সামলাও। আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এখনও চুপ আছি। নইলে আমার গায়ে হাত তোলার ফল কি হতে পারে এতক্ষণ বুঝিয়ে দিতাম, যদি আনহা তোমার মেয়ে না হতো। আনহা আশরাফের শার্টের কলার চেপে ধরে বলে, তুই আমার কি করবি? আমি তোর মুখ মেরে ফাটিয়ে দেবো। তোর মতো ছেলেদের জন্য রাস্তার মেয়েরা নিরাপদে চলতে পারে না। কি ভেবেছিস তুই? তোর সুনাম সম্পর্কে আমি জানি না? তোদের এলাকায় গেলেই তো তোর সুনামে থাকা যায় না। কলার স্যার আনহা, ছাড়বো না। কি করবি? আগে তুই বকুলাপুর কাছে ক্ষমা চাইবি, তারপর। আতিকা বেগম আর কিছু বলতে যাবেন, তখন আনহা বলে ওঠেন, আম্মু, ওখানেই থেমে থাকো। তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আব্বুকে আমি সবটা জানিয়ে দেব। আতিকা বেগম দমে যান। ততক্ষণে বকুলও সেখানে চলে এসেছে। বকুলকে দেখে আনহা বলে, আপু, তুমি এসো তো এখানে। ভয় পেও না, আমি আছি তোমার পাশে। এই শয়তানটাকে তোমার কাছ থেকে আজ ক্ষমা চাইতে হবে। থাক না আনহা, শুধু শুধু এত ঝামেলার কেছে। না, থাকবে না। তুমি এসো তো। আগাত্তা বকুল সামনে আসে। আনহা তেজি গলায় বলে, নে, জলদি করে ক্ষমা চা আমার আপুর কাছে। আশরাফ আনহাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে, এই মেয়ের কাছে ক্ষমা চাওয়ার থেকে তো ভালো আমার মরে যাওয়া ভালো। বলেই সে বকুলের দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে বলে, আজ তোর জন্য আমাকে এত অপমানিত হতে হলো, তা আমি ভুলব না।
তোদের দুইজনকে এর জন্য উচিত শাস্তি পেতে হবে। তোদের জীবন যদি আমি নরক বানাতে না পারি তাহলে আমার নামও আশরাফ খান না। বলেই আশরাফ বেরিয়ে যায়। আশরাফ যেতেই আতিকা বেগম আনহার উদ্দেশ্যে বলে, শুধু শুধু তুই এই বকুলের জন্য এত ঝুঁকি নিলি। এখন যদি আশরাফ রাগের মাথায় কিছু করে ফেলে তখন কি হবে? আর এই মুখ পুরি তুই বেঁচে আছিস কেন? মরতে পারিস না? তুই মরলে তো আমাদের ঘাট থেকে আপন বিদায় হয়। বকুল আতিকা বেগমের মুখে এমন কথা শুনে কান্না করে দেয়। ছুটতে ছুটতে নিজের রুমের দিকে যায়। আতিকা বেগম মুখ বাঁকিয়ে বলে, নাটক যত সব, এত নাটক দেখার টাইম নেই। আনহা, তুই চল আমার সাথে, আশরাফের কাছে ক্ষমা চাইবি। যখন আমি কোনো অন্যায় করিনি তখন আমি ক্ষমা চাইব না। বকুল নিজের ঘরে চুপ করে বসে আছে। আনহা এসে তার পাশে বসে বলল, আপু তুমি কি ভাবছো? তেমন কিছু না। আচ্ছা, ওই আশরাফ খান যে হুমকি দিয়ে গেল, উনি যদি সত্যি, ওকে ভয় পাওয়ার কিছু নেই। কিছু হলে আমি সামলে নেব। নিজেকে নিয়ে আমার কোনো ভয় নেই আনহা। আমার ভয় তো তোমাকে নিয়ে। আমার কারণে তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে যে আমি নিজেকে কখনো ক্ষমা করব না। কিচ্ছু হবে না আপু, তুমি এত ভয় পেও না। কাল তো আবার সকাল সকাল স্কুলে যেতে হবে। তুমি তো কলেজে যাবে তাই না? এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল আমরা দুইজন একসাথে যাব। বকুল মাথা নাড়ায়। তবে দুশ্চিন্তা তার মন থেকে চিরতরে দূর হয় না, বরঞ্চ তার কোথাও না কোথাও গিয়ে মনে হয় খুব খারাপ কিছু হতে চলেছে। কেননা আশরাফ যেমন ছেলে, ও এত সহজে সব কিছু মেনে নেবে না। পরদিন আনহা ও বকুল একসাথে স্কুল ও কলেজে যায়। বকুলের কলেজে আজ একটা প্রোগ্রাম ছিল, তাই বেশ জলদি আজ ছুটি হয়ে যায়। বকুলের এসব প্রোগ্রাম ভালো লাগে না। তার অন্য সহপাঠীরা প্রোগ্রাম দেখেছিল, আর বকুল একা একা সেখান থেকে কেটে পড়ে। ফিরে আসার সময় মাঝ রাস্তায় হঠাৎ একটা মোটরসাইকেল এসে তার সামনে দাঁড়ায়। বকুলের ভয়ে গলা শুকিয়ে যায়। চোখ তুলে তাকাতে সে হেলমেট পরা আশরাফকে দেখতে পায়। আশরাফ গম্ভীর কণ্ঠে স্বরে বলে, উঠে বস। বকুল কী করবে বুঝতে পারে না। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই। আশরাফ আরেকবার চেঁচিয়ে বলে, কি বললাম শুনতে পাসনি? উঠে বস। বকুল ভয়ে ভয়ে উঠে বসে। আশরাফ সরাসরি বাইক চালিয়ে যেতে থাকে। বকুল ভয়ে কাঁপতে থাকে। না জানি এই আশরাফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। একটু পর বকুল খেয়াল করে আশরাফ একটু দূরে এসে গাড়ি থামালো। এই স্থানটা বেশ ফাঁকাই বলা যায়। ভয়ে বকুলের গলা আরও বেশি শুকিয়ে গেল। বকুল দ্রুত গাড়ি থেকে নেমে পালাতে শুরু করলো এবং আশরাফ তার পেছনে ছুটল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বকুল হোঁচট খেয়ে পড়ে গেল। তার সমস্ত আশা যেন নিভে গেল। এখন হয়তো তাকে তার জীবনে আর এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে হবে, যা তার জীবন আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দিবে। আহনা চিন্তা করছিল যে বকুল এখনও কলেজ থেকে ফিরল না কেন। সে বকুলের কিছু সহপাঠীর কাছে শুনেছে যে বকুল আজ অনেক আগেই বেরিয়েছে। আহনা এত চিন্তা দেখে আতিকা বেগম বলল, এত চিন্তা করার কী আছে? দেখ কোন নাগরের সাথে ভেগেছে। তুমি চুপ করো আম্মু, আমি আমার বকুল আপুকে চিনি। সে এমন কিছু করতে পারে না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই এমন করছে। আমি গিয়ে দেখে আসি বকুল আপু কোথায়। বলে আনহা বাড়ি থেকে বের হতে নিবে এমন সময় বকুল বাড়ি ফিরে আসে। তাকে দেখে ভীষণ বিধ্বস্ত লাগছে। আনহা বকুলকে দেখে তাকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি ঠিক আছো? বকুল কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, হ্যাঁ ঠিক আছি। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? তোমার এক ফ্রেন্ড বলল তুমি নাকি আগেই বেরিয়েছিল। হ্যাঁ, ওই একটা কাজে পাশের গ্রামে গিয়েছিলাম। ও আচ্ছা, কিন্তু তোমার এমন লাগছে কেন? এই রোদে অনেক হাঁটতে হয়েছে তো, তাই আর কি। তুমি বেশি চিন্তা করো না, বেশি কিছু হয়নি। বলে বকুল নিজের রুমে যায়। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে হাহাকার করে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে করে বলে, কেন কেন আমার সাথে এমন হলো? এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো ছিল। বকুল ও আনহা দুজনে চুপচাপ খেতে বসে পড়ে। সেই দিনের পর আরও 1 মাস পেরিয়ে গেছে। বকুল আজকাল আরও অনেক বেশি চুপসে গেছে। আতিকা বেগম আজ হঠাৎ করে খেতে খেতে তার স্বামী আফজাল শেখের উদ্দেশ্যে বলে ওঠেন, একটা কথা বলছি, কিছু আবার মনে করো না। মনে করার মতো না হলেই হয়। তোমার মেয়ে মানে বকুলের তো বিয়ের বয়স হয়েছে, তো এই বিষয়টা নিয়ে কিছু ভেবে দেখেছো? কি ভেবে দেখবো আর? মেয়ে কি বিয়ে দেবে না? আজীবন এমন ঘরের কোণে ফেলে রাখবে? ভালোভাবে কথা বললেই তো হয়। আমার মেয়ের চিন্তা আমি করে নেব, তোমায় ভাবতে হবে না। এসব বললেই তো আর হলো না। আমি এসব কথা শুনতে চাই না। এতদিন নিজের সতীনের মেয়েকে অনেক পেলেছি, কিন্তু আর না।
এবার ওকে বিদায় করার ব্যবস্থা করো। আমার মেয়েকে তো এভাবে যাত্রার গলায় ঝুলিয়ে দিতে পারবো না। ভালো একটা পাত্র খুঁজতে হবে। ভালো পাত্র? তোমার ওই জারজ মেয়ের জন্য আর কত ভালো পাত্র চাও? আতিকা, মুখ সামলে কথা বলো। মুখ সামলানোর মতো কিছু নেই, যা সত্যি তাই বলছি। যাই হোক, তোমার মেয়েকে নিয়ে তুমি ভাবো। আমার মেয়েকে নিয়ে ভাবতে, আমার মেয়ে তো বয়সের থেকে বেশি বেড়ে উঠছে, আর দিন দিন যা সুন্দরী হয়ে উঠছে, তাতে ওকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। কখন না আবার কোনো দুর্ঘটনা ঘটে। আর তাই আমি ঠিক করেছি আনহাকে আর বেশি দিন ঘরে রাখবো না। আগামী বছর আসতে না আসতে ওকে বিয়ে দিয়ে দেব। মানে? আনহা তো মাত্র 15 বছর বয়স, আর মাত্র ক্লাস 9-এ পড়ে। এখন ওর বিয়ে কেন দিবে? তো মেয়েকে কি পড়ালেখা করে জজ ব্যারিস্টার বানাবো নাকি? আফজাল শেখ বললেন, প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে। হ্যাঁ, যাতে আত্মনির্ভরশীল হয়ে অন্যের মেয়ের ঘর ভাঙতে পারে, যেমন ওই বকুলের মা আমার ঘর ভাঙতে চেয়েছিল। আফজাল শেখ রেগে বলেন, বুশরার নামে আমি আর কোনো খারাপ কথা শুনতে চাই না। সত্যি কথা সবারই তেতো লাগে। আমাকে নিয়ে যা বলার বলো, কিছু ভাববো না, কারণ দোষটা আমারই ছিল। মানে? আতিকা বেগম হতবাক হয়ে গেলেন। আফজাল শেখ বলেন, এতদিন আমি এই কথাগুলো কাউকে বলিনি, কিন্তু তুমি যেভাবে সবসময় বুশরাকে দোষারোপ করো, তাতে আমি আর সত্যিটা লুকাতে চাই না। আজ সত্যটা তোমাদের আমি জানাবো। এতদিন শুধু এই ভয়ে সত্যটা সামনে আনিনি যে এই সত্য সামনে এলে আমাকে সবাই, বিশেষ করে আমার মেয়েরাই ঘৃণা করবে। কিন্তু আজ সত্যটা আমার বলতে হবে, নাহলে নিজের কাছে নিজের চোখে ছোট হয়ে যাব। বকুল উদ্গ্রীব হয়ে বলে, হ্যাঁ, সত্যি বলুন আপনি। আমি জানি আমার মা কোনো ভুল করতে পারে না। তার মতো এত ভালো মনের এক নারী অন্যের সংসার ধ্বংস করতে পারে না। আফজাল শেখ বলতে শুরু করেন, আমার সাথে আতিকার বিয়ে টানা 5 বছর আতিকার বাচ্চার মা হতে পারে না। এজন্য আমার মা বোন সবাই কথা শোনাতো আতিকার বিরুদ্ধে, যার ফলে আমিও একসময় আতিকার প্রতি বিতৃষ্ণা হয়ে পড়ি। ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি। এর জন্য আজ করজোড়ে তোমার কাছে ক্ষমা চাইছে আতিকা। আতিকা যেমন আবেগপ্রবণ হয়ে যায়, আফজাল শেখ বলতে থাকেন, কিন্তু আমার এই বিতৃষ্ণা আরও বেড়ে যায় যখন আমাদের অফিসের নতুন এক কর্মচারী বুশরাকে দেখি। বুশরা ছিল ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে, আর তেমনই ছিল ওর সৌন্দর্য। বুশরাকে প্রথম দেখায় আমার মনে ওর জন্য অনুভূতি তৈরি হয়। আমি ওর ঘনিষ্ঠ হবার চেষ্টা করি, কিন্তু বুশরা জানতো আমি বিবাহিত, তাই আমার থেকে দূরে দূরে থাকতো, আমাকে এড়িয়ে চলতো সবসময়। এরপর একদিন হঠাৎ করে আমি জানতে পারি বুশরার পরিবারে ওর অসুস্থ মা আছে। মা ছাড়া আর ওর কেউ নেই। ওর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। বুশরা অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করতে পারেনি। সেই সুযোগটার সদ্ব্যবহার করি আমি। বুশরাকে টাকা অফার দেই, কিন্তু ও আমার অফার ফিরিয়ে দেয় নিজের যথাসাধ্য করে, কিন্তু টাকা জোগাড় করতে পারে না। একসময় বাস্তবতার কাছে হেরে আমার সাহায্য চায়। আমি এই সুযোগে ফায়দা তুলে বুশরাকে বলে আমি সব টাকা দিব, কিন্তু তার বিনিময়ে বুশরাকে আমায় সব কিছু দিতে হবে, আর সেটা হলো ওর শরীর। কথাটা শোনা মাত্র উপস্থিতি সবাই স্তব্ধ হয়ে যায়। আতিকা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। স্বামীর প্রতি এমনিতে তার ঘৃণা ছিল, কিন্তু আজ যেন সেই ঘৃণা দ্বিগুণ হলো। আফজাল শেখ বলতে লাগলেন, বুশরা তো শুরুতেই রাজি হয়নি, আমায় অনেক চড়-থাপ্পড় মেরেছিল। তারপর ওর মাকে মৃত্যুশয্যায় দেখে অবশেষে আর নিজেকে আটকে রাখতে না পেরে আমার শর্তে রাজি হয়েছিল। আর আমি এই সুযোগ ব্যবহার করে টানা 5-6 দিন ওর সাথে। বকুল সহসা উঠে দাঁড়ায়, ঘৃণার সাথে তাকিয়ে বলে, ছি, আপনি এত নীচ! ওই ঘটনার পর বুশরা জানতে পারে ও প্রেগনেন্ট, আর এই অবস্থায় ও চাইছিল বাচ্চাটা নষ্ট করতে, কিন্তু আমি যে বাচ্চার জন্য উদগ্রীব ছিলাম, সে এটা হতে দেয়নি। নিজের বাচ্চা পাওয়ার জোরে বুশরাকে জোর করি ও বাচ্চা রাখতে। ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বুশরা তো বুশরাই, ও কারো সংসার ভাঙতে চাইতো না। আর তাই বকুলের জন্মের পর ওকে নিয়ে দূরে চলে যাই। আমি ওকে অনেক খুঁজেও পাই না। এরপর এদিকে আতিকাও প্রেগনেন্ট হলো, আনহা দুনিয়া এলো। আমি বুশরাকে ভুলে গেলাম। এরপর ঠিক 7 বছর পর বুশরা আমার সামনে এসে দাঁড়ালো, নিজের ক্যান্সারের কথা জানালো আমায়, আর শুধু একটাই অনুরোধ করে বলল, ওর মৃত্যুর পর ওর বাচ্চার দায়িত্ব নেওয়ার কেউ নেই।
তাই আমি যেন বকুলের দায়িত্ব নেই। নিজের অপরাধবোধ আর দায়িত্ব আমি এড়াতে পারিনি, তাই বকুলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেই। এর কিছুদিন পর বুশরা মারা যায়। সমস্ত ঘটনা শুনে বকুল কাঁদতে কাঁদতে বলে, শুধুমাত্র আপনার জন্য আমার মাকে জীবনে এত সাফার করতে হয়েছে। আমি ঘৃণা করি আপনাকে, মরে গেলেও আমি আপনাকে ক্ষমা করব না। বলে বকুল কাঁদতে কাঁদতে বিদায় নেয়। আনহা বলে, আমার তো এটা ভাবতে ঘৃণা লাগছে, আমি তোমার মতো এত ঘৃণ্য একজন ব্যক্তির মেয়ে। তোমার জন্য বুশরা আন্টি এত কষ্ট পেয়েছে। বকুল আপু ছোট থেকে এত কষ্ট পেতে হয়েছে। আই জাস্ট হেট ইউ আপু। বলে আনহা চলে যায়। এদিকে আতিকা বেগম বলে যান, এতদিন আমি ভাবতাম আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নেই, আর বুশরা আমার সব সুখ কেড়ে নিয়েছে। কিন্তু আজ সব সত্যটা জেনে আমার নিজের থেকে বেশি বুশরার জন্য খারাপ লাগছে। ওই মেয়েটা তো পরিস্থিতির শিকার, অথচ আমি ওর উপর রাগ করে ওই বেচারি বকুলের উপর কতই না অত্যাচার করছি। আর সব থেকে বেশি রাগ আমার নিজের উপর হচ্ছে যে কেন বকুলের উপর আমি এত অন্যায় করলাম। আমার তো উচিত ছিল বটি দিয়ে আপনার গলা কেটে দেওয়ার, তাহলে একটা ভালো কাজ করতাম। বকুল তার সৎমা আতিকা এবং সৎবোন আনহার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলো। অতঃপর এক অনিশ্চিত ভবিষ্যতে গিয়ে পা বাড়ালো। সব সত্য জানার পর তাদের কারোই আর ওই বাড়িতে থাকা উচিত মনে হয়নি। এজন্য সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে। আফজাল শেখ অনেক চেষ্টা করার তাদের আর আটকাতে পারেনি। তবে বাইরে চলে আসতে পারলেও সমস্যার সমাধান এখনও হয়ে ওঠেনি, কারণ এখনও কোথায় যাবে কোথায় থাকবে সেটা জানে না। আতিকা বেগম অনেক ভেবে বললেন, চল আমরা সবাই গিয়ে আমার বাবার বাড়িতে উঠি। সহসা বকুল বলে ওঠে, না, ওখানে আমি যাব না। কেন? বকুল মুখ ফুটে কিছু বলতে পারে না, কথা তার গলায় আটকে আছে। আনহা বুঝতে পারে নিশ্চয়ই কোনো বড় সমস্যা, তাই সে আতিকা বেগমকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে এবং বকুলকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, আপু আমায় সবটা বলো। আমি অনেক দিন থেকে তোমার মধ্যে একটা চাপা কষ্ট লক্ষ্য করছি। সত্যি করে বলো তো, তুমি ঠিক কী কারণে যেতে চাইছো না? বকুল অশ্রুসিক্ত চোখে বলে, আসলে তোমার মনে আছে একদিন আমার স্কুল থেকে ফিরতে দেরি হয়েছিল, সেদিন তোমার মামাতো ভাই আশরাফ আমায় অন্য একটা গ্রামে নিয়ে গেছিলো আমার সাথে ঘনিষ্ঠ হবার। তবে সৌভাগ্যবশত সেই সময় দুজন মহিলা চলে আসায় ও আমায় ওভাবে রেখে পালায়। এরপর আমি ওনাদের সাহায্যে গ্রামে ফেরত আসি। ওনাদের অনেক অনুরোধ করে সত্যটা লুকিয়ে রাখতে বাধ্য হই, আর না নিজের কাউকে সত্যটা বলি। বকুলের কথাগুলো শুনে আনহার চোখ দুটো জলে ভরে ওঠে। সে বকুলকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপু তুমি এত কষ্ট সহ্য করছো আর আমাদের কাউকে কিছু বলনি। আমি তোমার বোন, তুমি আমার এত বড় কথা লুকিয়ে রেখেছিলে। তুমি এত ভয় পেলে কিভাবে হবে? আমি তো বলেছিলাম আমি তোমার পাশে সবসময় থাকবো। বকুল কান্না চেপে বলে, আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাইনি হানা। তুমি তো জানো আমার জন্য এই বাড়িতে কত কিছু হয়েছে। আমি আর কারো জীবনে ঝড় তুলতে চাই না। আনহা বকুলের কথায় তীব্র প্রতিবাদ করে বলে, আপু তুমি কেন নিজেকে দোষ দাও? দোষটা তো ওই নোংরা লোকটার, যে তোমার সাথে এমন ব্যবহার করার সাহস রেখেছে। আমি আশরাফকে ছাড়বো না। এবার ওকে এমন শিক্ষা দিব যে ও কখনো কোনো মেয়ের দিকে তাকাতে সাহস পাবে না। বকুল তাড়াতাড়ি আনহার হাত ধরে বলে, না আনহা, তুমি কিছু করিও না। এমনিতে অনেক ঝামেলা হয়েছে, আমি আর কোনো ঝঞ্ঝাট চাই না। আমি শুধু চাই আমরা একটু শান্তিতে থাকি। আতিকে বেগম কিছু দূর থেকে দুই বোনের কথা শুনছিল। তিনি এগিয়ে এসে বললেন, বকুল তুই আমার সব বল। আমি এতদিন তোর সঙ্গে অনেক অন্যায় করছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুই কতটা কষ্ট পেয়েছিস। আমার ভাইপো যদি তোর সঙ্গে এমন কিছু করার চেষ্টা করে থাকে, আমি নিজে ওর শাস্তি নিশ্চিত করব। বকুল প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু আনহার উৎসাহে এবং আতিকা বেগমের অনুরোধে অবশেষে সব খুলে বলে। তার কথা শুনে আতিকা বেগমের মুখে ক্রোধে লাল হয়ে ওঠে। তিনি বলেন, আমি এতদিন আমার ভাইপোর উপর অন্ধ ভরসা করছি, আর সে এই সুযোগ নিয়ে এমন কুকর্ম করেছে। আমি আজই আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো, যাকে এবার নিজের ছেলেকে উচিত শিক্ষা দেয়। আনহা বলে, আম্মু শুধু বের করে দিলে হবে না, ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত হবে। এমন লোক সমাজে থাকলে আরও মেয়েরা বিপদে পড়বে। আতিকা বেগম মাথা নেড়ে বলে, তুই ঠিক বলছিস আনহা, আমি নিজেই থানায় যাব। বকুল তুই আমার সঙ্গে চল, আমরা একসঙ্গে ওর বিরুদ্ধে অভিযোগ করব।
বকুল ভয় পেয়ে বলে, না আম্মু, আমি পারবো না। লোকে কি বলবে? আমার এই নামে দোষ চাপাবে। আমি আর এসব পারবো না। আতিকা বেগম বকুলের কাঁধে হাত রেখে বলেন, তুই ভয় পাস না মা, আমি তোর পাশে আছি। তুই যা সত্যি তাই বলবি। কেউ তোর নামে দোষ দিলে আমি তাদের মুখ বন্ধ করব। তুই আমার মেয়ে, আর আমি তোর জন্য সব করব। এই প্রথম বকুল আতিকা বেগমের মুখে মা সম্বোধন শুনে কেঁপে উঠল। তার চোখে জল চলে আসলো। সে আতিকা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আনহা তাদের সঙ্গে যোগ দেয়। তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরবে কাঁদে। এই কান্নায় যেন তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়। পরদিন সকালে আতিকা বেগম, বকুল, আনহা একসঙ্গে থানায় যায়। তারা আশরাফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে এবং আশরাফকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। অনেকে বকুলের সাহসের প্রশংসা করে, আবার কেউ কেউ তার নামে কটু কথা বলে। কিন্তু বকুল এবার আর ভয় পায় না। আনহা ও আতিকা বেগমের সমর্থনে তাকে নতুন শক্তি দিয়েছে। এই ঘটনার পর আতিকা বেগমের সিদ্ধান্ত নেয় তিনি বকুল আর আনহাকে নিয়ে শহরে চলে যাবেন। তিনি বলেন, এই গ্রামে আমাদের আর কিছু রাখার নেই, আমরা নতুন করে শুরু করব। বকুল, তুই পড়াশোনা চালিয়ে যাবি, আর আনহা তুইও। আমি চাই তোরা দুজন নিজেদের পায়ে দাঁড়াস। কিছুদিন পর শহরে এসে তারা একটা ছোট্ট বাসায় ভাড়া ওঠে। আতিকা বেগম একটা গার্মেন্টসে ফ্যাক্টরিতে কাজ শুরু করেন। বকুলও সিদ্ধান্ত নেয় সে পড়াশোনার পাশাপাশি গার্মেন্টসে কাজ করবে। আনহা তখন স্কুলে পড়ে, তাই সে পড়াশোনায় মনোযোগ দেয়। বকুল দিনের বেলা গার্মেন্টসে কাজ করে আর রাতে পড়াশোনা করে। তার লক্ষ্য একদিন নিজের পায়ে দাঁড়ানো, এমন একজন মানুষ হয় যে কখনো কারো উপর নির্ভর করবে না। গার্মেন্টের কাজ শিখতে গিয়ে সেখানে তার পরিচয় হয় ফাতেমার সঙ্গে। ফাতেমা একজন সুপারভাইজার, যিনি নিজেও একসময় কঠিন জীবন পার করেছেন। তিনি বকুলের পরিশ্রম ও একাগ্রতা থেকে মুগ্ধ হন। একদিন ফাতেমা বকুলকে ডেকে বলেন, তুমি শুধু কাজ করে যাও বকুল, তুমি যদি চাও আমি তোমাকে আরও বড় দায়িত্ব জন্য প্রস্তুত করতে পারি। তুমি পড়াশোনা চালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করব। ফাতেমার কথায় বকুলের মনে নতুন আশার আলো ওঠে। সে আরও কঠোর পরিশ্রম শুরু করে। দিনের পর দিন, রাতের পর রাত সে কাজ আর পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখে। ফাতেমা তাকে গার্মেন্টসের ম্যানেজমেন্ট সম্পর্কে প্রশিক্ষণ দেয়। বকুলের মধ্যে এক আদম্য ইচ্ছাশক্তি কাজ করে। সে বুঝতে পারে তার জীবনের প্রতিটা কষ্ট তাকে আরও শক্তিশালী করছে। এদিকে আনহা পড়াশোনায় ভালো ফলাফল করতে থাকে। সে বকুলের কাছ থেকে অনুপ্রেরণা পায়। একদিন আনহা বকুলকে বলে, আপু, তুমি যেভাবে সব কিছু সামলে নিচ্ছ, আমি তোমার মতো হতে চাই। আমি পড়াশোনা করে একদিন ডাক্তার হব। বকুল হেসে বলে, তুমি যা চাও তাই হবে আনহা, আমি জানি তুমি পারবে। কয়েক বছর পর বকুল গার্মেন্টসের সুপারভাইজার পদে উন্নত হয়। তার পরিশ্রম ও নিষ্ঠা তাকে এই অবস্থানে নিয়ে আসে। সে তার পড়াশোনা শেষ করে একটি ডিগ্রি অর্জন করে আনহা মেডিকেল কলেজে ভর্তি হয়। আতিকা বেগম দুই মেয়ের সাফল্য দেখে গর্বিত বোধ করেন। তিনি বকুলকে বলেন, তুই আমার জীবনে আলো এনেছিস বকুল, আমি তোর কাছে ক্ষমা চাই। যে তোর সঙ্গে আমি অন্যায় করছি, তুই আমাকে ক্ষমা করিস, তাই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। বকুল হেসে বলে, আম্মু, তুমি আর আমি একে অপরকে ক্ষমা করছি। এখন আমরা একসঙ্গে এগিয়ে যাব। আমার মা যে স্বপ্ন দেখতেন, আমি সেই স্বপ্ন পূরণ করব। আমি নিজের পায়ে দাঁড়াবো আর অন্য মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব। বকুল তার কথা রাখে। সে গার্মেন্টসে কাজ করা অন্য অন্য মেয়েদের জন্য একটা ছোট প্রশিক্ষণ কেন্দ্র খোলে, যেখানে তাদের কাজের পাশাপাশি পড়াশোনা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া হয়। তার এই উদ্যোগে নারী জীবনের পরিবর্তন আনে। বকুলের জীবন, যা একসময় অন্ধকারে ডুবেছিল, এখন আলোর পথে এগিয়ে চলছে। তার কষ্টের দিনগুলো তাকে শক্তিশালী করছে, আর সেই শক্তি দিয়ে সে অন্যদের জীবনে আলো ছড়াচ্ছে। বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে, আর তার এই বাস্তবতার আলো ছড়িয়ে পড়ুক চারিদিকে। বকুলের বাস্তবতা সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কালকে থেকে আবার 15-এর সুর আর 15 বছর বয়সী মা, দুটো গল্প কন্টিনিউ দেবো।